সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল বহুমুখী শিক্ষায় স্বাগত। আজকে আমরা এইচএসসি রসায়নের প্রথম পত্রের একটি চ্যাপ্টার মৌলের পর্যাবৃত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন সম্পর্কে আলোচনা করব। মৌলের পর্যাবৃত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধনে আমাদের যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তার মধ্যে প্রথম যে বিষয়টি হচ্ছে মৌলের পর্যাবৃত্তিক ধর্ম, দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে রাসায়নিক বন্ধন সম্পর্কিত। অর্থাৎ মৌলের পর্যাবৃত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধনকে দুটো বিষয়ে ভাগ করা হয়েছে, এক মৌলের পর্যাবৃত্তিক আর একটা হচ্ছে মৌলের পর্যাবৃত্তিক ধর্ম সম্পর্কিত, আরেকটি হচ্ছে রাসায়নিক বন্ধন সম্পর্কিত। আজকের আলোচনার বিষয় হচ্ছে মৌলের পর্যাবৃত্তিক ধর্ম সম্পর্কিত আলোচনা। অর্থাৎ আমরা জানি যে পৃথিবীতে যতগুলো মৌল রয়েছে সেই মৌলগুলোকে একটি পর্যায় সারণীতে দেয়া হয়েছে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, তাদের মধ্যে সাদৃশ্য, বৈসাদৃশ্য ইত্যাদির উপর ভিত্তি করে, অর্থাৎ ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে। অর্থাৎ কোন কোন মৌলগুলোকে নির্দিষ্ট অনুযায়ী সাজালে তাদের মধ্যে বৈশিষ্ট্যগুলো ক্রমান্বয়ে পরিবর্তিত হয় বা ধীরে ধীরে পরিবর্তিত হয়, এর উপর ভিত্তি করে আমাদের মৌলগুলোকে সাজানো হয়েছে। তো এই কাজটি যেই বিজ্ঞানী প্রথমে করেছিলেন তিনি হচ্ছেন মেন্ডেলিভ। অর্থাৎ পর্যায় সারণীর প্রাথমিক যে ধারণাটি দেন তিনি হচ্ছেন মেন্ডেলিভ। মেন্ডেলিভের যে পর্যায় সূত্র সেটি ছিল পারমাণবিক ভর কেন্দ্রিক। অর্থাৎ মৌলগুলোর পারমাণবিক ভর অনুসারে সাজালে দেখা যাচ্ছে যে মৌলগুলোর যে ধর্মগুলো, ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো রয়েছে, সেই ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো ধীরে ধীরে বা পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ ধরুন যে হাইড্রোজেনের প্রথমে হাইড্রোজেন, দ্বিতীয় হচ্ছে হিলিয়াম, তারপরে হচ্ছে লিথিয়াম, তারপরে হচ্ছে বোরন, তারপরে হচ্ছে বেরিলিয়াম, তারপরে হচ্ছে বোরন। এভাবে করতে করতে ধীরে ধীরে যার পারমাণবিক ভরের মান বৃদ্ধি পাচ্ছে তাদেরকে ধীরে ধীরে আমাদের ডান পাশে সাজানো হচ্ছে। এভাবে করে করে তিনি এই পর্যায় সারণীর প্রথম সূত্রটি দেন এবং এজন্য তাকে পর্যায় সারণীর কী বলা হয়, জনক বলা হয়। তাহলে যে পরীক্ষায় যে বিষয়টি আসে যে পর্যায় সারণীর জনক কে, তাহলে মেন্ডেলিভ হচ্ছে পর্যায় সারণীর জনক। কেননা তিনি মৌলসমূহকে প্রথমে ক্যাটাগরি করে বা শ্রেণী করে নির্দিষ্ট উপায়ে তিনি পর্যায় সারণীতে বসিয়েছিলেন সাদৃশ্য, বৈসাদৃশ্য এবং ভৌত রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে। তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ যার পারমাণবিক ভর কম তাকে আগে, যার বেশি তাকে পরে, এভাবে করতে করতে তাকে তিনি এই মৌলসমূহকে একটি নির্দিষ্ট পর্যায় সারণীতে স্থান দেন। এখন এখানে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম বলতে কী বোঝানো হয়েছে? ভৌত ধর্ম বলতে সবসময় মনে রাখবেন যে কোনো পদার্থের ভৌত ধর্ম বলতে সাধারণত বোঝা হয় দ্রাব্যতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, টেম্পারেচার, চাপ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যদি এগুলার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক যদি কোনো একটি পদার্থের বাড়ানো হয়, তবে ধরুন গলনাঙ্কে আছে সেটাকে স্ফুটনাঙ্কে আমি বাড়াই দিলাম, তাহলে এর মৌলিক পদার্থের কোনো পরিবর্তন হবে না। যেমন ধরুন বরফ থেকে সেটিকে পানিতে নিয়ে গেলে তার যে গুণগত পরিবর্তন সেটা ঘটবে না, এটিকে বলা হচ্ছে ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন তখনই হবে যখন কোনো একটি পদার্থ সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে নতুন আরেকটি পদার্থ গঠন করবে, এটিকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি পারমাণবিক ভরের সঙ্গে যুক্ত ছিল। অর্থাৎ পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলোকে তিনি একটি পর্যায় সারণীতে সাজিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তার এই পারমাণবিক ভর অনুসারে সাজানোর ফলে মৌলসমূহের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে কিছু ত্রুটি দেখা গেছে। সেই ত্রুটিগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীর কী কী ত্রুটি ছিল? প্রথম ত্রুটি হচ্ছে মৌলের অবস্থানগত সমস্যা। এখানে 3 জোড়া মৌল আছে, এই মৌলগুলোর অবস্থানজনিত সমস্যা। অর্থাৎ আমরা জানি যে মেন্ডেলিভের সূত্রানুসারে, পর্যায় সূত্রানুসারে যে সকল মৌলের পারমাণবিক ভর কম সেই সকল মৌলকে আগে স্থান দেওয়া হয়েছে। কিন্তু এখানে দেখা গেছে আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 39.94 এবং পটাশিয়ামের 39.1। তাহলে এই পারমাণবিক ভর অনুসারে যে পটাশিয়াম আছে, পটাশিয়ামের অবস্থানটি আগে হওয়া উচিত ছিল, কিন্তু আমরা পর্যায় সারণীতে দেখতে পাই যে এখানে আর্গনকে আগে অবস্থান দেওয়া হয়েছে এবং পটাশিয়ামকে পরে অবস্থান দেওয়া হয়েছে, কিন্তু উচিত ছিল পটাশিয়ামকে আগে অবস্থান দেওয়া আর্গনের।
এটি একটি বড় ত্রুটি। অর্থাৎ এখানে আমরা যদি পটাশিয়ামকে আগে অবস্থান দিই তাহলে এখানে যে নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপের মধ্যে পড়ে যায় এবং আর্গনটি তখন এই ক্ষার ধাতুগুলোর গ্রুপের মধ্যে পড়ে যায়। কিন্তু এই ক্ষার ধাতুগুলোর যে বৈশিষ্ট্য সেটির বৈশিষ্ট্য এবং এই নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্যটি এক নয়, এটি একটি বড় ত্রুটি। অনুরূপভাবে টেলুরিয়াম এবং আয়োডিনের মধ্যে যে পারমাণবিক ভর, টেলুরিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 127.5 এবং আয়োডিনের 126.9, অর্থাৎ আয়োডিনের আগে অবস্থান হওয়ার উচিত ছিল। কিন্তু আমরা এখানে পর্যায় সারণীতে তাদের যে অবস্থান, সে অবস্থান যদি দেখি যে এখানে আয়োডিনকে পরে দেওয়া হয়েছে, টেলুরিয়ামকে আগে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে উচিত ছিল টেলুরিয়াম এই হ্যালোজেনের গ্রুপে এবং আয়োডিনটা হতো এখানে এই 6 নম্বর গ্রুপে অবস্থান হওয়া উচিত ছিল। কিন্তু এটা যদি করতে যাওয়া যায় মেন্ডেলিফের সূত্র অনুযায়ী তাহলে দেখা যাচ্ছে যে এই টেলুরিয়ামটা এই যে হ্যালোজেনের গ্রুপ, সেই হ্যালোজেনের গ্রুপে পড়ে, কিন্তু হ্যালোজেনের সঙ্গে এর কোনো মিল নেই। এটি একটি বড় ত্রুটি। আরেকটি হচ্ছে কোবাল্ট আর নিকেল। কোবাল্টের হচ্ছে 58.9 এবং নিকেলের 58.7। এই অনুযায়ী অর্থাৎ পারমাণবিক ভর অনুযায়ী নিকেলকে আগে অবস্থান দেওয়ার কথা ছিল, কোবাল্ট পরে, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে কোবাল্ট আগে নিকেল পরে। এটিও একটি বড় ত্রুটি। অনুরূপভাবে এখানে আমরা দেখতে পাই যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের অবস্থান, ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের যে অবস্থান, এখানে দেখি আমরা যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজে 14টি করে 28টি মৌল রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই 14টি মৌলকে আমরা কোথায় স্থান দিয়েছি? এখানে এই যে 57 থেকে 71 পর্যন্ত। অর্থাৎ এখানে যে 3B রয়েছে, এই 3B যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপের মধ্যে একটাই গ্রুপের মধ্যে আমরা এই 14টা মৌলকে দিয়েছি। অনুরূপভাবে অ্যাক্টিনাইডের ক্ষেত্রে এখানে আমরা 89 থেকে 103 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলোকে একটি গ্রুপের মধ্যে দিয়েছি, যা আদৌ সম্ভব নয়। অর্থাৎ একটি গ্রুপের মধ্যে আমরা 14টি করে মৌল দিয়েছি, এটি একটি বড় ত্রুটি। আরও একটি বড় ত্রুটি হচ্ছে অষ্টম শ্রেণীর অসামঞ্জস্যতা। এখানে অষ্টম শ্রেণীর অসামঞ্জস্যতা বলতে বোঝানো হয়েছে যে এখানে দেখা যাচ্ছে যে এই অষ্টম শ্রেণীতে 1 2 3 তিনটি গ্রুপ রয়েছে। আমরা জানি একটি গ্রুপে একটি করে মৌল থাকে বা একটি করে আমার কি স্তম্ভ বা শ্রেণী থাকে, কিন্তু এখানে আমাদের 3টা শ্রেণী রয়েছে, আয়রন, কোবাল্ট, নিকেল। এটি হচ্ছে অষ্টম শ্রেণীর অসামঞ্জস্যতা বা অপূর্ণতা। এটির কারণে আমাদের এই যে হচ্ছে মেন্ডেলিফের সারণীর যে ত্রুটি, সেই ত্রুটিটি দেখা দেয়। আরও একটি প্রবলেম হচ্ছে বড়, যে ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য না দেখানো। এখানে যখন পারমাণবিক ভর অনুযায়ী যখন সাজানো গেছে তখন দেখা গেছে ধাতু এবং অধাতুগুলোর মধ্যে পার্থক্য দেখানো সম্ভব হয়নি। আরও একটি বড় ত্রুটি হচ্ছে যে মৌলের ধর্মের সাথে অবস্থানের অসামঞ্জস্যতা। যেমন আমরা আধুনিক যে পর্যায় সারণী, সেই আধুনিক পর্যায় সারণীর দুটি উপশ্রেণী রয়েছে, এক হচ্ছে এ, দুই হচ্ছে বি। এ এবং বি হচ্ছে উপশ্রেণীর, কিন্তু মেন্ডেলিফের সময় এ এবং বি উপশ্রেণী ছিল না। এ এবং বি উপশ্রেণী না থাকার কারণে তাদের মধ্যে কি কি ধরনের সমস্যা দেখা গিয়েছে আমরা যেমন দেখতে পাই যে এখানে 1A হচ্ছে ক্ষার ধাতু, 1B হচ্ছে কপার, সিলভার, স্বর্ণ, এই গ্রুপটা হচ্ছে 1B। কিন্তু এখানে দেখা গেছে ক্ষার ধাতু সমূহের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান বা যে ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান, কপার, সিলভার এদের মধ্যে এই বৈশিষ্ট্য বিদ্যমান নয়। কিন্তু মেন্ডেলিফের যে পর্যায় সারণীর যে ব্যাখ্যা, সে ব্যাখ্যা অনুযায়ী এই ক্ষার ধাতু সমূহের যে গ্রুপ, এই গ্রুপটি কপারের মধ্যে পড়ে। অর্থাৎ 1 1 এই দুটোকেই একসঙ্গেই দেখানো হয়েছে, যেটি আধুনিক পর্যায় সারণীর সূত্রের সঙ্গে মেলে না। অর্থাৎ যতগুলো 1 আছে তাদের এক গ্রুপে, যতগুলো 2 আছে 1 2A 2B এদেরকে এক গ্রুপে দেওয়া হয়েছে। অর্থাৎ এ এবং বি উপশ্রেণীতে এদেরকে শ্রেণী করা হয়নি বা ভাগ করা হয়নি। আরও একটি বড় ত্রুটি হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মের ভিত্তি নিয়ে কোনো ব্যাখ্যা দিতে না পারা। যেমন ধরুন যে এখানে ক্ষার ধাতুগুলোর যে গ্রুপ রয়েছে সেই গ্রুপটি উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেতে থাকে বা তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তির মান ক্রমান্বয়ে কম বা বেশি হতে থাকে। অর্থাৎ একটি পর্যায়বৃত্তিক ধর্ম মানে পর্যায়ক্রমে কম বা বেশি হয়। এই যে ব্যাখ্যা, পর্যায়বৃত্তিক ধর্মের ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা দিতে পারে নাই এই মেন্ডেলিফের সারণী থেকে। ওকে, আমরা পূর্বে দেখলাম যে
মেন্ডেলিভের পর্যায় সারণীর কিছু ত্রুটি থেকে গেছে, অর্থাৎ পারমাণবিক ভর অনুযায়ী সাজালে পর্যায় সারণীতে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে সেই সাদৃশ্য অনুযায়ী বা বৈসাদৃশ্য অনুযায়ী সাজানো সম্ভব হয়নি। এ কারণে তার যে পর্যায় সারণীর সূত্র সেই পর্যায় সারণীর সূত্রটি পরবর্তীতে বাতিল হয়ে যায়। পরবর্তীতে 1913 সনে জন মোসলে আধুনিক পর্যায় সূত্র দেন। আধুনিক পর্যায় সূত্রটি মূলত পারমাণবিক সংখ্যা ভিত্তিক, অর্থাৎ কোনো মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী বা পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয় পর্যায়ক্রমে। এটি হচ্ছে জন মোসলের আধুনিক পর্যায় সূত্র। যেহেতু তার আধুনিক পর্যায় সূত্রতে পারমাণবিক সংখ্যা নেওয়া হয়েছে, এ কারণে এটি হচ্ছে পারমাণবিক সংখ্যা কেন্দ্রিক, অর্থাৎ পারমাণবিক সংখ্যা অনুযায়ী যদি একটি মৌলকে একটি পর্যায় সারণীতে আমরা স্থান দিই তবে পরস্পর ক্রমে আমাদের যে তাদের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ তাদের যে বৈশিষ্ট্য সাদৃশ্য এবং বৈসাদৃশ্য যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো ফলো করা হয়, অর্থাৎ বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়। এখানে আমরা দেখেছিলাম যে প্রথমে পটাশিয়াম এবং আর্গনের মধ্যে পারমাণবিক ভর অনুযায়ী যখন সাজানো যায় তখন সমস্যাটা ঘটে হচ্ছে যে আর্গনটা ক্ষার ধাতুতে এবং ক্ষার ধাতুটি হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে তাদের মধ্যে চলে যায়। কিন্তু পারমাণবিক সংখ্যা অনুযায়ী যখন আমরা সাজাই তখন এই সমস্যাটাকে সমাধান করা সম্ভব হয়, রাইট। এখন এই কারণে এই মৌলের যে পর্যায়ভিত্তিক ধর্মের যে জন মোসলের যে আধুনিক যে পর্যায় সারণীর সূত্র সেই সূত্রটি পরবর্তীতে প্রতিষ্ঠা লাভ করে। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ যে আধুনিক পর্যায় সারণীর সূত্র জন মোসলে দিয়েছে, এই সূত্রটি বিবৃত করো, তাহলে আমরা বিষয়টি বুঝেছি। এখন আধুনিক পর্যায় সারণীর কিছু কিছু বৈশিষ্ট্য আছে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা অনুযায়ী যদি সাজানো যায় মৌলগুলোকে তবে তাদের মধ্যে পর্যায়ে কী ধরনের বৈশিষ্ট্য রয়েছে। জন মোসলে পর্যায় সারণীর যখন সূত্রগুলো দেন তখন তিনি দেখান যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী যখন মৌলগুলোকে সাজানো যায় তখন যে আনুভূমিক বরাবর, অর্থাৎ লম্বালম্বী না, এটা হচ্ছে আনুভূমিক বা হরিজন্টালি যে মৌলগুলোকে সাজানো হয়েছে এটিকে বলা হয় সারি বা পর্যায়, রাইট। তাহলে বাম থেকে ডানে যত যাওয়া যায় সেই যে লাইনগুলো রয়েছে এগুলোকে বলা হয় সারি বা পর্যায়। এই আধুনিক পর্যায় সারণীতে পর্যায় রয়েছে 7টি। যেমন ধরুন এখানে কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p2, অর্থাৎ কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। এখন লাস্ট যে ইলেকট্রন দুটি সেই ইলেকট্রন দুটি 2p অরবিটালে বসছে, অর্থাৎ তাদের এনের মান, অর্থাৎ প্রধান শক্তি স্তর হচ্ছে 2, অর্থাৎ এনের মান যখন 2, এ কথাটার অর্থটা বোঝায় যে এই কার্বনটি হচ্ছে দ্বিতীয় যে পর্যায় সারণী বা পর্যায় বা হচ্ছে শ্রেণী রয়েছে সেই যে পর্যায়ে রয়েছে সেই পর্যায়ে অবস্থিত বা সারিতে অবস্থিত। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনটি দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। অনুরূপভাবে নাইট্রোজেনের যে 3টি ইলেকট্রন, এই 3টি ইলেকট্রন 2p অরবিটালে বসছে, অর্থাৎ এনের মান এখানে হচ্ছে 2, অর্থাৎ এনের মান নির্দেশ করে পর্যায় ওই মৌলটি কোন পর্যায়ে অবস্থিত হবে সেটি, অর্থাৎ এখানে এনের মান যখন 2p3 যখন হচ্ছে লাস্ট যে ইলেকট্রনটি সেই ইলেকট্রনটি বসছে 2p অরবিটালে, এ কারণে এন বা নাইট্রোজেনও হচ্ছে কি দ্বিতীয় পর্যায়ের মৌল। এখন এই পর্যায় সারণীতে কতগুলো পর্যায় রয়েছে সে সম্পর্কে আমরা জানি। এই পর্যায় সারণীতে পর্যায় রয়েছে 7টি। তার মধ্যে প্রথম যে পর্যায়, এই পর্যায়টাকে বলা হয় অতি ক্ষুদ্র পর্যায়। 2টি মৌল বিদ্যমান, এখানে রয়েছে 2টি মৌল বিদ্যমান, অর্থাৎ হাইড্রোজেন এবং হিলিয়াম এই অতি ক্ষুদ্র পর্যায় বা প্রথম পর্যায়ে অবস্থিত, অর্থাৎ প্রথম যে আমরা সারিটি দেখছি এটি হচ্ছে কি অতি ক্ষুদ্র পর্যায়। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় এবং তৃতীয় যে পর্যায় রয়েছে সেই পর্যায়ে 8টি করে মৌল বিদ্যমান, অর্থাৎ এখানে 8টি করে আমাদের মৌল রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8টি করে মৌল রয়েছে, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়কে বলা হয় সংক্ষিপ্ত পর্যায়। ঠিক অনুরূপভাবে চতুর্থ এবং পঞ্চম যে পর্যায় রয়েছে এটা হচ্ছে চতুর্থ এবং এটা হচ্ছে পঞ্চম। এই চতুর্থ এবং পঞ্চমে 18টি করে মৌল বিদ্যমান, অর্থাৎ 18টি করে মৌল থাকতে পারে। এই পর্যায়টিকে বলা হয় দীর্ঘ পর্যায়। অনুরূপভাবে ষষ্ঠ এবং সপ্তম যে পর্যায় রয়েছে এই ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে এখানে সর্বোচ্চ 32টি করে
কি মৌল থাকতে পারে, কিন্তু ষষ্ঠ পর্যায়ে সর্বোচ্চ 32টি মৌল রয়েছে, অর্থাৎ এই পর্যায়টিতে সর্বোচ্চ 32টি রয়েছে, কিন্তু সপ্তম পর্যায়ে 32টি মৌল এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি, অর্থাৎ এখানে এই পর্যায়টি এখনও অসম্পূর্ণ। এই কারণে এখানে বলা হচ্ছে যে সর্বোচ্চ ষষ্ঠ পর্যায়ে 32টি এবং সপ্তম পর্যায়ে অসম্পূর্ণ রয়েছে। এই ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে যেহেতু সর্বাধিক সংখ্যক আমাদের মৌল বিদ্যমান রয়েছে, এই জন্য এটাকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। আরও একটি সারি আছে, সেটি হচ্ছে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড যে সারি, এই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারিতে 14টি করে মৌল বিদ্যমান। এই 14টি মৌলকে আমাদের প্রথমে হচ্ছে ল্যান্থানাইড যে সারি রয়েছে, এই সারিকে বা 14টি মৌলকে আমরা ষষ্ঠ পর্যায়ে দিয়েছি। 57 থেকে 71 পর্যন্ত যাদের পারমাণবিক 57 থেকে 70 পর্যন্ত যাদের 71 পর্যন্ত যাদের পারমাণবিক সংখ্যা, তাদের আমরা এই গ্রুপে অবস্থান দিয়েছি। ঠিক অনুরূপভাবে 89 থেকে 103 পর্যন্ত যাদের হচ্ছে পারমাণবিক সংখ্যা, তাদের আমরা এই গ্রুপে অবস্থান দিয়েছি, অর্থাৎ এখানে 14টি, এখানে 14টি। তাহলে এবার আমরা জানব আধুনিক পর্যায় সারণীর কয়টি গ্রুপ বা শ্রেণী রয়েছে। আমরা গ্রুপ বলবো কাকে? আমরা গ্রুপ বলবো হচ্ছে লম্ব বরাবর বা খাড়া বরাবর যে ইয়াগুলো রয়েছে, সারিগুলো রয়েছে মৌলসমূহের, তাদের বলবো আমরা কি গ্রুপ। আমরা যে আনুভূমিক বরাবর যেগুলো ছিল সেগুলোকে আমরা বলছিলাম সারি, লম্ব বরাবর যেগুলো আছে সেগুলোকে বলবো গ্রুপ বা শ্রেণী। গ্রুপ বা শ্রেণী হচ্ছে 16টি। এখানে আমরা গ্রুপ বা শ্রেণী 16টি রূপে কল্পনা করা হয়েছে, অর্থাৎ 1A থেকে 7A পর্যন্ত 7টি, 1B থেকে 7B পর্যন্ত 7টি, এবং 8 এবং 0 গ্রুপ মিলে মোট হবে 7 যোগ 7 যোগ 1 যোগ 1, টোটাল হচ্ছে 16টি। এটি হচ্ছে আমাদের গ্রুপ বা শ্রেণীর সংখ্যা। তবে কোনো কোনো ক্ষেত্রে 18টি গ্রুপ বা 9টি গ্রুপও লেখা থাকে। কেন এটি লেখা থাকে আমরা সেই ব্যাখ্যাটি আমরা কিছুক্ষণ পরে যাচ্ছি। এখন যে গ্রুপ ভিত্তিক যে মৌলগুলোকে আমরা সাজাইছি, সেই সাজানোটা আসলে কিভাবে সাজানো হয়েছে সে সম্পর্কে আমরা জানব। যে সকল মৌলের সর্বলাস্ট যে ইলেকট্রনটি, সেই ইলেকট্রনটি যদি এস এবং পি অরবিটালে বসে, এস এবং পি অরবিটালে বসে, তবে তাদেরকে আমরা যথাক্রমে এস ব্লক এবং পি ব্লক মৌল বলবো, এবং এস এবং পি ব্লক মৌলগুলো হচ্ছে এ উপশ্রেণীর মৌল। অর্থাৎ কোনো একটি মৌলের সর্বলাস্ট ইলেকট্রনটি যদি এস এবং পি অরবিটালে বসে, তবে তাদেরকে বলবো আমরা এস এবং পি ব্লক মৌল, এবং এস এবং পি ব্লক যত মৌল রয়েছে তারা হচ্ছে এ উপশ্রেণীর। যেমন এখানে বোরন 5-এর সর্বলাস্ট ইলেকট্রনটি 2p অরবিটালে বসছে, বেরিলিয়াম 4-এর সর্বলাস্ট যে দুটো ইলেকট্রন সেটি বসছে 2s অরবিটালে। তাহলে এটাকে বলবো আমরা এস ব্লক মৌল, এবং এটাকে বলবো আমরা পি ব্লক মৌল। তাহলে পি এবং এস এই দুটি ব্লক মৌলকে আমরা বলবো এ উপশ্রেণীর। তাহলে এটাকে বলবো আমরা কি? এটাকে আমরা বলবো এস ব্লক মৌল। এটাকে আমরা বলবো পি ব্লক মৌল, রাইট? তাহলে যত এস এবং পি ব্লক মৌল রয়েছে, সকল মৌল এস এবং পি ব্লক মৌলকে আমরা বলবো এ উপশ্রেণীর। অনুরূপভাবে সর্বলাস্ট ইলেকট্রনটি যদি ডি এবং এফ অরবিটালে বসে, তা হবে বি উপশ্রেণীর। যেমন কপার, জিঙ্ক, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, আয়রন ইত্যাদি ইত্যাদি হচ্ছে কি আমাদের বি উপশ্রেণীর মৌল। এখন প্রশ্ন হচ্ছে যে বি উপশ্রেণীতেও 1 থেকে 7B পর্যন্ত 7টি গ্রুপ রয়েছে, এ উপশ্রেণীতেও 7টি গ্রুপ রয়েছে, এবং 8 এবং 0 গ্রুপ মিলে টোটাল হচ্ছে 16টি। এখন আমরা কেন বলছি 18টি গ্রুপ এবং 9টি গ্রুপও লেখা থাকে? প্রথমত আমরা দেখি যে 1A, 2A, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 1A, 2A, 3, 4, 5, 6, 7 এই 7টা মিলে একটা, আবার 1B, 2B, 3, 4, 5, 6, 7 এই 7B মিলে, অর্থাৎ 1A, 1B মিলে একটা, 2A, 2B মিলে একটা, 3A, 3B মিলে একটা, এভাবে করতে করতে টোটাল 7A এবং B মিলে হয় 7টা। বাকি থাকে 8 নাম্বার গ্রুপ। 8 নাম্বার গ্রুপ হচ্ছে যে আয়রন, কোবাল্ট এবং নিকেলের, অর্থাৎ এই 3টা মিলে গ্রহণ করা হয়েছে একটি গ্রুপ, এটিকে বলা হচ্ছে 8 নাম্বার গ্রুপ। আরও একটি হচ্ছে গ্রুপ হচ্ছে
শূন্য গ্রুপ, যেটা নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ, সেটাকে বলা হচ্ছে শূন্য গ্রুপ বা 8A। আর এখানে যে 8 নাম্বার, তিনটা মিলে যে 8 নাম্বার, এটাকে বলা হচ্ছে 8B অথবা 8 নাম্বার গ্রুপ, আর এটাকে বলা হচ্ছে 8A। তাহলে 8A বা শূন্য গ্রুপ, এই দুটো মিলে হচ্ছে টোটাল আমাদের 16টা। এখন আমরা যদি সেপারেটলি যদি চিন্তা ভাবনা করি যে 7A 7B মিলে 7 দুগুণা 14, শূন্য গ্রুপ মিলে 15, আর এখানে যে আমরা 8B বা 8B আছে, এই 8B রয়েছে 3টা, তাহলে 15 আর 3 18টা, 18টাও কল্পনা করা যেতে পারে। তাহলে আমরা 16টা এবং 18টার ব্যাখ্যাটা পেয়ে গেছি। এবং 9টা যদি বলে যে 9টা কীভাবে, 9টা হচ্ছে যে 7A 7B মিলে হচ্ছে 7টা, 8B অর্থাৎ এই 3টা গ্রুপ মিলে একটা 8টা, আর শূন্য গ্রুপ মিলে হচ্ছে 9টা। তাহলে 9টাও হতে পারে, 18টাও হতে পারে, 16টাও হতে পারে, কিন্তু 16টি হচ্ছে গ্রহণযোগ্য, 16টি গ্রহণযোগ্য। এটি হচ্ছে এই আধুনিক পর্যায় সারণীর যে শ্রেণী, সেই শ্রেণী। এখন এই শ্রেণীগুলোর নাম রয়েছে, যেমন 1A শ্রেণীর নাম হচ্ছে ক্ষার ধাতু। এখানে আমরা যে শ্রেণীটা দেখতে পাচ্ছি 1A, সেটির নাম হচ্ছে ক্ষার ধাতু। 2A যে মৃৎ ক্ষার ধাতু, 2A বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, এই যে শ্রেণীটি রয়েছে তার নাম হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। 4A এটিকে বলা হচ্ছে চালকোজেন, অর্থাৎ কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, এদের যে হচ্ছে শ্রেণী তাদেরকে আমরা বলছি কি চালকোজেন। 7A অর্থাৎ এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই গ্রুপটাকে বলা হচ্ছে কি হ্যালোজেন। 0 বা 8A গ্রুপ, আমি আগে বলেছি 0 বা 8A গ্রুপ, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ, রাইট? এটুক সম্পর্কে আমাদের জানতে হবে। আর এখানে একটি তথ্য হচ্ছে কপার, সিলভার এবং স্বর্ণ, বা এখানে স্বর্ণ বলা হচ্ছে, কপার, সিলভার এবং স্বর্ণ, এই 3টা ধাতুকে বলা হয় মুদ্রা ধাতু। এটি নৈর্ব্যক্তিক থেকে আসে খুব যে জন মুসলের পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে যে পর্যায় সারণী করেছিল, সেই পর্যায় সারণীরও কিছু একটা ভুল বা ত্রুটি থেকে গেছে। এই কারণে সেই জন মুসলে পর্যায় সারণীর যে সূত্রটি দিয়েছিলেন, সেই সূত্রটি পর্যায় সারণীর যে মৌলগুলো রয়েছে, সেই মৌলগুলোকে স্থান দিতে গিয়ে অধিকাংশই সমস্যার সমাধান হলেও কিছু কিছু প্রবলেম বা সমস্যা থেকেই গেছে। অর্থাৎ পর্যায় সারণীর যে মৌলগুলোর যে বিন্যাস, সেই বিন্যাসের ক্ষেত্রে বা তাদের স্থান দেওয়ার ক্ষেত্রে জন মুসলের অভূতপূর্ব একটি ভূমিকা ছিল। অর্থাৎ তার কারণে আজকের এই আধুনিক যে পর্যায় সারণী, সেই আধুনিক পর্যায় সারণীর আজকে আমরা মৌলসমূহের স্থান দিতে সক্ষম হয়েছি। অর্থাৎ তার যে অবদান সেটি অস্বীকার করার নেই, কিন্তু তারপরেও কিছু কিছু ভুল ত্রুটি থেকে গেছে। এ কারণে মৌলের যে পর্যায় সারণীর যে পারমাণবিক সংখ্যা, সে পারমাণবিক সংখ্যাটি কি আমাদের পর্যায় সারণীর মূল ভিত্তি হতে পারেনি। অর্থাৎ তাহলে মূল ভিত্তি হয়েছে কি? মূল ভিত্তি হয়েছে পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ কোনো একটি পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। সেটি পরীক্ষায় খুব বারবার আসে যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি? এত ইলেকট্রন বিন্যাস। কেন ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি, সেটা আমরা ব্যাখ্যা করব। মূলত পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাসের উপর আমাদের যে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো রয়েছে, সেই ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো কি নির্ভরশীল। এ কারণে পর্যায় সারণীর মূল ভিত্তি রূপে কল্পনা করা হয় ইলেকট্রন বিন্যাসকে। আমরা যে কোনো একটি ধাতু, যেমন 1A বা ক্ষার ধাতু সমূহের ক্ষেত্রে আমরা দেখি যে লিথিয়ামের জন্য লাস্ট যে ইলেকট্রনটি সেটা 2s1 হয়েছে, অর্থাৎ 2s অরবিটালে বসছে। সোডিয়ামের জন্য 3s, পটাশিয়ামের জন্য 4s, রাবিডিয়ামের জন্য 5s, সিজিয়ামের জন্য 6s, তারপরে ফ্রান্সিয়ামের জন্য 7s অরবিটালের লাস্ট যে ইলেকট্রনটি আছে, সেই ইলেকট্রনটি বসছে। অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে একটি একটি করে ইলেকট্রন রয়েছে। এটিকে বলা হয় যোজ্যতা স্তর, অর্থাৎ তার যোজনী কত সেইটি এই লাস্ট যে কক্ষপথ, সেই লাস্ট কক্ষপথটি নির্দেশ করে। অর্থাৎ প্রত্যেকের যোজনী হচ্ছে 1। এই কারণে এদের হচ্ছে 1A গ্রুপে স্থান দেওয়া হয়েছে বা ক্ষার ধাতুসমূহের গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এখন এই যে যোজ্যতা স্তর প্রত্যেকের ক্ষেত্রে 1, এই কারণে এদেরকে বলা হচ্ছে আমাদের কি ক্ষার ধাতু। এবং এই ক্ষার ধাতুর যে যোজ্যতা স্তর, এই যোজ্যতা স্তরটি মৌলগুলোর কি ভৌত এবং রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যোজ্যতা স্তর যদি
চেঞ্জ হয়ে যায়, যেমন অনেক জায়গায় যদি এখানে 2 হয়ে যায়, 3 জায়গায় যদি না, এখানেও যদি অনেক জায়গায় যদি 2 হয়ে যায়, তাহলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মটি যথেষ্ট পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ ভৌত এবং রাসায়নিক ধর্মটি মূলত ইলেকট্রন বিন্যাসের উপরেই নির্ভরশীল, আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি। সুতরাং বলতে পারি যে পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এখন এই ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমাদের কিছু নিয়ম আছে, যে নিয়মটা মেনে চলে সেই নিয়মটাকে বলা হয় ম্যাজিক নাম্বার। যেমন প্রথম কক্ষপথে বসে 2, 2টা ইলেকট্রন, তার দ্বিতীয় কক্ষপথে বসে 8টি, এভাবে করতে করতে 8, 18, 18, 32, এই নাম্বারটিকে বলা হয় ম্যাজিক নাম্বার, ইলেকট্রনের ম্যাজিক নাম্বার, রাইট? এখন আমরা ইলেকট্রনের যে বিন্যাস, এই ইলেকট্রনের বিন্যাস অনুযায়ী মৌল সমূহকে আমরা কি করব, শ্রেণী বিভাগ করব, রাইট? তাহলে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মৌল সমূহের যে শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগে আমরা দেখছি 4 ধরনের মৌল রয়েছে। এক হচ্ছে এস ব্লক মৌল, অর্থাৎ যে সকল মৌলের সর্বলাস্ট ইলেকট্রনটি এস অরবিটালে বসে তাদের বলা হয় এস ব্লক মৌল। এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টি, যেমন বেরিলিয়াম 4, 1s², 2s²। এখানে 2 নাম্বার যে কক্ষপথ, তার এস অরবিটালে 2টো ইলেকট্রন বসছে, অর্থাৎ লাস্ট ইলেকট্রনটি 2s অরবিটালে বসছে, এই জন্য এর নাম হচ্ছে এস ব্লক মৌল। অনুরূপভাবে পি ব্লক মৌল হচ্ছে 30টি, বোরন 5, এখানে 2p1, অর্থাৎ লাস্ট ইলেকট্রনটি পি অরবিটালে বসছে, এই কারণে এটার নাম হচ্ছে পি ব্লক মৌল। ঠিক অনুরূপভাবে ডি ব্লক মৌল হচ্ছে 40টি, যে সকল মৌলের লাস্ট ইলেকট্রনটি ডি অরবিটালে বসে তাদের নাম হচ্ছে ডি ব্লক মৌল, যেমন 3d1, এখানে স্ক্যান্ডিয়াম 21-এর ক্ষেত্রে 3d1, অর্থাৎ 3d অরবিটালে একটি মাত্র ইলেকট্রন বসছে, এদেরকে বলা হয় কি ডি ব্লক মৌল। তাহলে এস ব্লক মৌল হচ্ছে যে সকল মৌলের লাস্ট ইলেকট্রনটি এস অরবিটালে বসছে তাদের বলা হয় এস ব্লক মৌল, রাইট? তাহলে এখানে আমরা এটুক এবং এটুক হচ্ছে এস ব্লক মৌল, এবং এইটুক এগুলো হচ্ছে পি ব্লক মৌল। ডি ব্লক মৌল হচ্ছে এগুলো। এ ব্লক মৌল হচ্ছে আমাদের যে অ্যাক্টিনাইড এবং ল্যান্থানাইড যে সিরিজটা রয়েছে, সেই সিরিজ সহকারে এগুলো হচ্ছে ডি ব্লক না এফ ব্লক মৌল, রাইট? এখন ডি ব্লক মৌল আবার আরও একটি পার্ট আছে, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল হচ্ছে সে সকল ডি ব্লক মৌল যাদের আয়নে ডি অরবিটালটি আংশিকভাবে পূর্ণ থাকে, অর্থাৎ 1 থেকে 9, ডি অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন নিতে পারে। কিন্তু যদি ডি অরবিটালে 1 থেকে 9, অর্থাৎ 1 থেকে 9-এর মধ্যে যে কোনো একটি যদি আমার হচ্ছে ইলেকট্রন থাকে তাদের আয়নে, তাদের বলবো আমরা ডি ব্লক মৌল। দেখি আমরা এখানে যে আয়রন 2+ যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 26। এখন 26-এর যখন 2+ দেব, এ কথার অর্থটা হচ্ছে আমাদের 2টো ইলেকট্রন চলে গেছে, অর্থাৎ 2টো ইলেকট্রন নাই। তাহলে আয়রন 24-এর আমার ইলেকট্রন বিন্যাস হবে। আমি আবারও বলছি, আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, অর্থাৎ ইলেকট্রন সংখ্যাও 26, কিন্তু 2টো ইলেকট্রন যখন চলে যায় তখন আয়রন 2+ আকারে লেখা হয়, অর্থাৎ তখন তার 24-এর ইলেকট্রন বিন্যাস হবে। এখন আমরা দেখি যে আয়রনের সর্বলাস্ট যে ইলেকট্রনটি, সেই ইলেকট্রনটি হচ্ছে 4s অরবিটালে বসছে, অর্থাৎ 4s2 এখানে বসছে, অর্থাৎ 4s2 থেকে 2টি ইলেকট্রন যখন চলে যাবে তখন আমাদের এখানে 3dতে 6টি ইলেকট্রন থাকবে। আমি আবারও বলছি, 4s2 থেকে যখন 2টি ইলেকট্রন যখন চলে যায় তখন 6টি ইলেকট্রন ডি অরবিটালে থাকে, অর্থাৎ ডি অরবিটালে Fe2+ যখন থাকে তখন তার আয়নের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, অর্থাৎ 1 থেকে 9-এর মধ্যে এটা কি 6। তাহলে এটাকে বলবো আমরা অবস্থান্তর মৌল। অনুরূপভাবে Fe3+ যখন বলবো তখন 26 থেকে 3টি ইলেকট্রন চলে গিয়ে 23 ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস হবে, রাইট? তাহলে এখানে আমরা এই 4s থেকে 2টি ইলেকট্রন এবং 3d6 থেকে একটি ইলেকট্রন যায়, যদি চলে যায় তাহলে থাকে 3d5, অর্থাৎ এখানে 3d অরবিটালে 5টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ আংশিক পূর্ণ আছে, এই কারণে এদের বলবো অবস্থান্তর মৌল। অনুরূপভাবে তাহলে আমরা বলতে পারি সকল ডি অবস্থান্তর
মৌলই হচ্ছে ডি ব্লক, তবে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। এখানে আমরা স্ক্যান্ডিয়াম 21 যখন 3+ হয় বা এর যখন 3+ চার্জ নিই, তখন এখানে কি 18টি ইলেকট্রন থাকে, 21 থেকে 3টি ইলেকট্রন বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ 18টি ইলেকট্রন থাকে। তাহলে 18টি ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস হবে এখানে 1s² 2s² 2p6 3s², 3p6, অর্থাৎ এখানে আমাদের 18টি ইলেকট্রন হয়ে গেছে। তাহলে 3d1 এবং 4s2 থেকে আমাদের 3টি ইলেকট্রন চলে যাওয়ার ফলে স্ক্যান্ডিয়াম 3+ কি ইলেকট্রন বিন্যাস হয়। তাহলে স্ক্যান্ডিয়াম 3+ ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3p6 পর্যন্ত, এখানে তো আমার 3টি ইলেকট্রন চলে যায়। অনুরূপভাবে এখানে জিঙ্ক 2+ জন্য আমাদের 2টি ইলেকট্রন চলে যায়। তাহলে জিঙ্ক 30 থেকে 2টি ইলেকট্রন চলে গেলে 28 ইলেকট্রনের আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে আমরা দেখি যে 4s2 থেকে 2টি ইলেকট্রন যদি চলে যায়, তাহলে 3d-তে থাকে আমার 10টি ইলেকট্রন। তাহলে আমরা দেখি যে এখানে স্ক্যান্ডিয়াম 3+-এর জন্য ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকছে না, মানে 3p6 পর্যন্ত এদের ইলেকট্রন বিন্যাস। আর জিঙ্ক 2+-এর জন্য ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকে, অর্থাৎ এ পর্যন্ত তার ইলেকট্রন বিন্যাস। তাহলে এই অবস্থান্তর মৌলের যে সংজ্ঞা, যে ডি অরবিটালে যদি চার্জগুলোর আংশিকভাবে যদি পূর্ণ থাকে তবে তাদের বলবো অবস্থান্তর মৌল, যদি আংশিকভাবে পূর্ণ না থাকে তবে তাদের বলতে পারবো না আমরা অবস্থান্তর মৌল। তাহলে এখানে দেখি ডি অরবিটালে একটাও নেই, এখানে ডি অরবিটালে 10টি পূর্ণ আছে, এ কারণে আমরা এদের অবস্থান্তর মৌল বলতে পারবো না। এ কারণে এদের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ নয় বলে তাদের অবস্থান্তর নয় বা তা অবস্থান্তর মৌল নয় বলে পরিচিত। তাহলে ডি অরবিটাল গেল। এরপরে আসি এফ ব্লক মৌল হচ্ছে যাদের লাস্ট ইলেকট্রনটি এফ অরবিটালে বসে, তাদের বলবো আমরা এফ ব্লক মৌল। এফ ব্লক মৌলটি সাধারণত 27টা আছে, কিন্তু এটি তারপর অসম্পূর্ণ। কেননা এখানে আমাদের যে পর্যায় সারণীতে যে আরও অন্যান্য মৌলের যে ঘরগুলো রয়েছে বা স্থানগুলো রয়েছে সেগুলো এখনও আবিষ্কৃত হয়নি, এই কারণে আমরা বলতে পারছি না। তাহলে এটি অত ইম্পর্টেন্ট নয়, কারণ এটি হচ্ছে অসম্পূর্ণ। তাহলে ডি ব্লকে যেমন অবস্থান্তর মৌল রয়েছে, তেমন এফ ব্লকে আন্তঃ অবস্থান্তর মৌল রয়েছে। তাহলে আন্তঃ অবস্থান্তর মৌল তাহলে কাদের? যে সকল মানে এফ ব্লক মৌলের আয়নে এ ব্লক মানে বা এফ অরবিটালটি আংশিকভাবে পূর্ণ থাকে। যেমন এফ অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন নিতে পারে। তাহলে 1 থেকে 13টি যদি ইলেকট্রন যদি থাকে তাদের আয়নে, তাদের বলবো আন্তঃ অবস্থান্তর মৌল। এই কারণে এফের 1 থেকে 13টি ইলেকট্রন যদি আংশিকভাবে পূর্ণ থাকে, তবে তাদের আয়ন যদি হয়, তবে তাদের আমরা বলবো আন্তঃ অবস্থান্তর মৌল। এটা অত গুরুত্বপূর্ণ নয়, আমাদের অবস্থান্তর মৌলটাই বেশি গুরুত্বপূর্ণ। এটা নিয়ে অত গবেষণা হয়নি এখনও, যেহেতু এটি অসম্পূর্ণ। রাইট? আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা দেখাবো যে এই যে শূন্য গ্রুপের যে সদস্যগুলো রয়েছে এদের বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এদের নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয় এবং এদের নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণগুলো কী কী, আসলে কেন এরা অন্য সকল যৌগের ক্ষেত্রে বা যৌগের সাথে এরা বিক্রিয়া দিতে চায় না বা কোনো যৌগ গঠন করে না। এখানে আমরা নিষ্ক্রিয় গ্যাসসমূহের ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই হিলিয়ামের 1s2, নিয়নের 1s² 2s2 2p6, অর্থাৎ এভাবে করতে করতে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন প্রত্যেকের ক্ষেত্রে আমাদের এই যে যোজ্যতা স্তরগুলো রয়েছে, এই বাইরের যে স্তর এটাকে বলা হয় যোজ্যতা স্তর। এই যোজ্যতা স্তরে দেখি যে হিলিয়ামে যে এস অরবিটাল, এই এস অরবিটাল সর্বোচ্চ 2টো ইলেকট্রন গ্রহণ করতে পারে, অর্থাৎ এখানে 2টো ইলেকট্রন পূর্ণ আছে। এখন নিয়নের বেলায় দেখি যে সর্বলাস্ট যে কক্ষপথ, সেই কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন নিতে পারে, অর্থাৎ 6 আর 2 8, এখানে 8টি ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে। ঠিক অনুরূপভাবে আর্গনের বেলায়ও এখানে অষ্টক পূর্ণ আছে, ক্রিপ্টনের বেলায়ও এখানে অষ্টক পূর্ণ আছে, জেনন, রেডন প্রত্যেকের বেলায় এখানে অষ্টক পূর্ণ আছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে সকল পরমাণুর বা মৌলিক পদার্থের সর্বলাস্ট যে কক্ষপথগুলো রয়েছে এবং এই কক্ষপথগুলোতে যদি অষ্টক পূর্ণ থাকে, তবে এরা ইলেকট্রন বাইরে থেকে নিতেও চায় না, এরা ইলেকট্রন দিতেও চায় না, দুটোই ঘটনা হয়। অর্থাৎ ইলেকট্রন নেওয়ার এদের কোনো জায়গা নেই এবং ইলেকট্রন দেওয়ার জায়গা নেই, অর্থাৎ এরা অধিক সুস্থিত রয়েছে, অর্থাৎ এরা কারোর সঙ্গে যৌগ গঠন করতে রাজি নয়। অর্থাৎ যোজ্যতা স্তরটি ইলেকট্রন যথাযথভাবে অষ্টক পূর্ণ থাকার কারণে, যদিও এখানে হিলিয়ামের ক্ষেত্রে অষ্টক পূর্ণ নেই, তবে অরবিটাল যেহেতু এস অরবিটালে
এস অরবিটাল সর্বোচ্চ 2টো ইলেকট্রন নিতে পারে, অর্থাৎ তারা পূর্ণ আছে। যখন পূর্ণ থাকবে তখন এরা কারোর সঙ্গে ইলেকট্রন শেয়ারও করবে না, কাউকে দেবেও না, কারো কাছ থেকে নেবেও না। এই কারণে এদের যোজ্যতা স্তরটির কারণে এরা নিষ্ক্রিয়তা দেখায়, অর্থাৎ এই কারণে এরা নিষ্ক্রিয় কি মৌল। এখন কিছু কিছু মৌল যেমন জেনন এবং ক্রিপ্টন নিষ্ক্রিয় থাকলেও অধিক তাপমাত্রায় এরা ফ্লোরিনের সঙ্গে কিছু কিছু যৌগ গঠন করতে পারে, যেমন জেনন ডাইফ্লোরাইড। এখানে জেনন ডাইফ্লোরাইড XeFe2, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড, ক্রিপ্টন ডাইফ্লোরাইড ইত্যাদি যৌগ গঠন করে। এখন নিষ্ক্রিয় গ্যাসসমূহের কিছু কিছু নাম আছে, যেমন নোবেল গ্যাস বা অভিজাত গ্যাসও বলা হয় এদের, রাইট। এখন নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন নিষ্ক্রিয়তা দেখায় সে সম্পর্কে আমরা জানলাম, এবং এই নিষ্ক্রিয় যদি বলে যে নিষ্ক্রিয় গ্যাস সময় নিষ্ক্রিয়তার কারণ কি ব্যাখ্যা করো, তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এভাবে সেটি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখাই দিতে হবে যে এরা কারো কাছ থেকে ইলেকট্রন নিতেও চায় না, এরা কাউকে ইলেকট্রন দিতেও চায় না, অর্থাৎ এদের অষ্টক পূর্ণ থাকে। অষ্টক পূর্ণ থাকার কারণে এরা কি নিষ্ক্রিয়তা দেখায়। আজকে আমাদের যে 1 নম্বর লেকচারটি ছিল মৌলের পর্যায়বৃত্তিক ধর্ম সম্পর্কিত, এই 1 নম্বর লেকচারটি এখানেই শেষ। আমাদের নেক্সট যে লেকচার, এই লেকচারটি দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং আমাদের এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো ধরনের ভিডিও সম্পর্কিত কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আজকে আমাদের 1 নম্বর লেকচারটি এখানেই শেষ হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।